বিডিআর এর ঘটনায় হত্যাযজ্ঞে যারা শহীদ পরিবার আছে তাদের পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলন করা হয়েছে এবং সংবাদ সম্মেলনে দাবি করা হয়েছে বিডিআর এর পূর্ণ রিপোর্টটি যেন ওয়েবসাইটে প্রকাশ করে দেয়া হয়, সবার জন্য উন্মুক্ত করে দেয়া হয়। এবং বিডিআর এর এই কমিশনের রিপোর্ট জমা দেওয়ার পরে কমিশন প্রধান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আলম ফজলুর রহমান বলেছেন যে ওনারা কোনো ক্লাসিফিকেশন দেননি এই রিপোর্টে। তার মানে এটা ইট ক্যান বি ভিউড বাই এনিওয়ান উইদাউট এনি কোন রকম ঢেকে রাখা ছাড়াই, কোনো ডিডাকশন ছাড়াই সবাই এটি দেখতে পারে। রিপোর্টটি এখনো জনসম্মুখে পাবলিক হয়নি কেন? বিষয়টা হচ্ছে, এই তদন্ত কমিশনের রিপোর্টটার যে পাবলিক হওয়া উচিত বা বাঞ্ছনীয়, এটা কিন্তু শহীদ পরিবারের দাবি না, এটা জনগণের দাবি। বাংলাদেশের 18 কোটি বা 20 কোটি জনগণের দাবি যে এই যে একটা হত্যাকাণ্ড হয়েছে, যেটা পৃথিবীর ইতিহাসে একটা বিরল, এই হত্যাকাণ্ডের অবশ্যই কারণ এবং কারা করেছে, চক্রান্তকারী কারা এটা ঘটিয়েছে, বিস্তারিত তথ্য জনগণের জানার অধিকার আছে। কেননা এইটা শুধু সশস্ত্র বাহিনী বা বর্ডার ফোর্স না, বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকেও হুমকির সম্মুখীন করেছে। সুতরাং জি। এটা শহীদ পরিবারের দাবির কোনো বিষয় না, এবং বিভিন্ন কারণে তারা এই রিপোর্ট প্রকাশের পরদিনই এটা দাবি করলেও দীর্ঘদিন তারা নীরব ছিল। তাদের চাহিদা ছিল শহীদ দিবস হলেই তারা খুশি। কিন্তু অবসরপ্রাপ্ত অফিসার যারা আমাদের সাথে, আমার সাথে যারা একটা টিম কাজ করেছে, যাদের একটা শক্ত দাবি ছিল যে কোনো মূল্যে এই তদন্ত সঠিক হতে হবে এবং এটার বিচার হতে হবে। এই তদন্ত কিন্তু শেষ না, এটা কিন্তু একটা স্টেপ মাত্র আমরা ক্রস করলাম। অতীতে এটাও সম্ভব হয় নাই। আমি যে তদন্ত কমিশনের মেম্বার ছিলাম সেটাতে সঠিক তদন্ত হয় না, টেম্পারিং করে দায় সারা একটা কাগজ করা হয়েছে, যেটাতে আমি নোট অফ ডিসেন্ট দিয়েছিলাম। সেই পরিপ্রেক্ষিতে আমার দাবি ছিল যে ওই নোট অফ ডিসেন্টের প্রেক্ষিতে যেন নতুন কমিশন হয়। কিন্তু এটার মধ্যে একটা ষড়যন্ত্র ছিল। হাইকোর্টের মাধ্যমে এটাকে নাকচ করার চেষ্টা করা হয়। হাইকোর্ট যখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জিজ্ঞাসা করে যে এই তদন্তের ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কি সিদ্ধান্ত, তখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে হাইকোর্টকে জানানো হয় একটা রিটের পরিপ্রেক্ষিতে যে আপাতত সরকারের এ বিষয়ে তদন্ত করার কোনো চিন্তা ভাবনা নাই। তখন আমরা আবার অবসরপ্রাপ্ত অফিসার, শহীদ পরিবারের একাংশ, ছোট্ট একটা অংশ, 4-5 জন, এবং বিডিআর এর যারা সৈনিক, তাদের পরিবারদেরকে নিয়ে, গুম খুনের যারা পরিবার আছে, ভুক্তভোগী পরিবার, তাদেরকে নিয়ে আমরা শহীদ মিনারে একত্রিত হয়ে দাবি করলে তখন সরকার এই তদন্ত কমিশনটা গঠন করে। তো সুতরাং এটা একটা চাপের মধ্যে হয়েছে, এবং এর মধ্যে শহীদ পরিবার সবাই দাবিটা যে করছে এটা অবশ্যই কাঙ্ক্ষিত দাবি, কিন্তু মন থেকে সবাই চায় কিনা সে ব্যাপারে আমার সন্দেহ আছে। জি। আম, যেহেতু এটা এখনো পূর্ণাঙ্গভাবে প্রকাশ পায়নি, পুরো রিপোর্টটা আমরা দেখতে পাইনি, রিপোর্টে কি আছে সেটা নিয়ে কি আপনার কোনো আইডিয়া আছে, বা আপনি কি কোনো ইনার সোর্স থেকে জানতে পেরেছেন যে এই রিপোর্টে আসলে কি আছে? আমরা এখনো জানতে পারি নাই। বাংলাদেশের কালচারে অতীতে যত কমিশন হয়েছে তার কোনো রিপোর্টই কিন্তু আলোর মুখ দেখে নাই। তো সেই হিসেবে সবার একটা সন্দেহ ছিল যে এই ধরনের একটা জঘন্য কার্যক্রমের তদন্ত রিপোর্টও হয়তো আলোর মুখ দেখবে না। সেই জন্যই জেনারেল ফজলু আগে থেকে এটাকে আনক্লাসিফাইড ঘোষণা করেছেন, যাতে সরকারের তরফ থেকে কোনো বাধা নিষেধ না থাকে বা কেউ করতে না পারে। আমি মনে করি উনি চেষ্টা করেছেন, তবে কিছু কিছু ক্ষেত্রে যেটা যতটুকু তথ্য বাইরে এসেছে, আমরা যথেষ্ট সন্দেহের অবকাশ আছে যে উনি কিছু কিছু ক্ষেত্রে একটা ডার্ক বা গ্রে এরিয়া রেখেছেন ইচ্ছাকৃতভাবে, বা ওনাকে বাধ্য করা হয়েছে, বা উনি হয়তো ওই জায়গাটাকে ইচ্ছা করে অস্পষ্ট রেখেছেন কিছু কিছু দায়বদ্ধতার বিষয়ে। এই বিষয়গুলো আমার মনে হয় রিপোর্টটা প্রকাশ পেলেই তখন বেরোবে যে জনগণের যে সন্দেহটা ছিল সবাইকে স্পষ্টভাবে এটার সাথে সম্পৃক্ত বা দায়ী করা হয়েছে কিনা, বা কাউকে পরিকল্পিতভাবে ছাড় দেওয়া হয়েছে কিনা। আগের 2টা রিপোর্ট, সেনাবাহিনীর যে রিপোর্ট, কমিটির রিপোর্ট ছিল, সেটাতেও একটা পরিকল্পিত সীমাবদ্ধতা ছিল। যেটা জাতীয় পর্যায়ের সচিব আনিসুজ্জামানের কমিটি যেটা ছিল, যেটাকে কমিশন করা হয়েছিল, সেই কমিশনের রিপোর্টও কিন্তু ব্যাপক কাটাছিড়া করে একটা দায়বদ্ধ, মানে দায় সারা রিপোর্ট দেওয়া হয়েছিল। তো সেটার আলোকে
আমার মনে হয় বর্তমান রিপোর্টটা মানসম্মত এবং গ্রহণযোগ্য। তবে এটা 100% বলা যাবে না। রিপোর্টটা দেখলে পরে আমি বলতে পারবো যে এটা 60, 70 না কত পার্সেন্ট কারেক্ট। ধন্যবাদ। জি। আপনি একটা গুরুত্বপূর্ণ বিষয় বলছেন। এখানে ২ টা জিনিস। একটা হচ্ছে যে একটি তদন্ত কমিশন গঠন হওয়া, তারা তাদের কাজ করা, তারপর তারা তাদের মতো করে যেই রিপোর্টটি তৈরি করে, সেটি সরকার পক্ষকে দেয়া বা সরকার প্রধান বা তাদেরকে দেয়া। তারপরে যেই অংশটুকু কাটাছেঁড়া করে জনসম্মুখে প্রকাশ করা হয়, রাইট? ২ টা ভার্সন অফ দ্য রিপোর্ট, তাই তো? সেটার কথা আপনি বলছেন। তো আম আপনার মনে কি কোনো সন্দেহ আছে? এখন যে রিপোর্টটি আ এই কমিশন আলম ফজলুর রহমানের নেতৃত্বে যে কমিশনটি দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে, তার পূর্ণাঙ্গভাবে এটি সবার সামনে আসবে না। এটা নিয়ে কি আপনার কোনো কনফিডেন্স এর অভাব আছে বা আপনি কোনো সন্দেহ পোষণ করছেন? আমি তো মনে করি অন্তর্বর্তীকালীন সরকারের যেহেতু কোনো রাজনৈতিক দায়বদ্ধতা নাই এবং হু, হু। তারা এই তদন্ত কমিশন গঠনের সাহস দেখিয়েছেন দ্বিতীয়বার একই জি, ঘটনার উপর। জি। যদি নিরপেক্ষভাবে তারা এটা পাবলিশ করে সেটাই সঠিক হবে। এটার কাটাছেঁড়া রিপোর্টের কাটাছেঁড়া করাটা ঠিক হবে না। কোনো না কোনোভাবে এটা বেরিয়ে আসবে এবং জনগণ এটা জানতে পারবে। অলরেডি এটা কিছু সোর্স থেকে এটা রিলিজ হয়েছে বা এখনো জি। জনসমক্ষে আসে নাই। বাট রিপোর্ট আর ওই বইয়ের মধ্যে ইয়ে নাই, সীমাবদ্ধ নাই। হু, দ্বিতীয় হু। হচ্ছে যে আমি যেটা বলছি কাটাছেঁড়া, কাটাছেঁড়া মানে কিন্তু ১ম তদন্ত কমিশনের রিপোর্টটাই তৈরি হয়েছে কাটাছেঁড়া করে। এবং এটা যে তথ্য তাদের কাছে ছিল, যে ফাইন্ডিংস রিকমেন্ডেশন দেওয়ার সুযোগ ছিল, অনেক ভ্যালিড ডকুমেন্টকে তারা ট্যাম্পারিং করেছে। এবং এই জন্যই আচ্ছা। যারা মেম্বার ছিল তাদেরকে পরবর্তীতে পুরস্কৃত করা হয়েছে। আমি কিন্তু এই বোর্ডকে, এই কমিশনকে স্পষ্টভাবে বলেছিলাম, আপনাদেরকে বের করতে হবে যে গত কমিশনের মেম্বার কারা অস্বাভাবিকভাবে পুরস্কৃত হয়েছে। তাদেরকে আমি মনে করি বিচারের আওতায় আনতে হবে। কেননা যে জাতীয় গত 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 কমিশন এই কমিশনটি গঠন হওয়ার আগে জি, ২ টি কমিশন হয়েছিল। জি, একটি হচ্ছে সরকারের পক্ষ থেকে, আরেকটি হচ্ছে সেনাবাহিনীর পক্ষ সেনাবাহিনী। থেকে। জি। আপনি কোন কমিশনের ব্যাপারে সন্দেহ পোষণ করছেন? এখন কোন কমিশনের ব্যাপারে বলছেন? আমি সেনা একটা কমিশন ১ম নাকি সরকারের কমিশন? একটা একটা ব্যাপক যেটা আম আম মানে ভুল বোঝাবুঝি আছে। একটা হয়েছিল সেনাবাহিনীর কমিটি। সেনা সদস্য জি, যখন কোনো দুর্ঘটনায় পতিত হয় বা সেনাবাহিনীতে যখন কোনো দুর্ঘটনা হয়, তখন বাহিনীর আভ্যন্তরীণ একটা তদন্ত হয়। জি। সেই পরিপ্রেক্ষিতে সেনাবাহিনীর ৫৭ জন অফিসারকে হত্যা করা বা তারা অস্বাভাবিক মৃত্যুবরণ করার পরিপ্রেক্ষিতে সেনাবাহিনী পর্যায়ে একটা তদন্ত কমিটি হয় এবং সেটার প্রধান ছিলেন বর্তমান যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর। হু, হু। জেনারেল মঈন সেনাপ্রধান হিসেবে তার ব্যাচমেটকেই কিন্তু এই তদন্ত করার দায়িত্ব দিয়েছিলেন। সুতরাং এখানে ধরে নিতে হবে তার তরফ থেকে কিছু ডাইরেক্টিভ অবশ্যই ছিল। যে উনি হু, হু। কোনটা বের করতে চেয়েছেন, কোনটা চান নাই, সেটা একটা তার ব্যাচমেটকে উনি নির্দেশনা দিয়েছেন। অবশ্যই যিনি আদেশ দেন তার সম্পর্কে তদন্ত কমিশন কোন ফাইন্ডিংস দেওয়ার সাহস দেখায় না বাংলাদেশে। হু, প্লাস হু। আর্মির আভ্যন্তরীণ তদন্ত কমিটিটা যেটা হয়েছিল এটার মূল উদ্দেশ্য ছিল এই মৃত অফিসারদের আহ, পরবর্তী ফর্মালিটিস যে তাদের মৃত্যুটা এটা কি সুইসাইড নাকি এটা কোনো অপারেশনাল ক্যাজুয়ালিটি বা এই কারণগুলা বের করে তাদের পেনশন বা অবসরকালীন ফেসিলিটিস গুলা সাবসিকুয়েন্ট যে ফর্মালিটি এগুলো করার জন্য এই কমিটিটা তদন্ত কমিটি করা প্রয়োজন এবং এটার পরিপ্রেক্ষিতেই তারা এটা প্রাপ্য হয় বা প্রাপ্য হয় না। আর জি। যেটা হয়েছিল ২ মার্চ তারিখে একটা কমিটি গঠন করে। এখানে স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রণালয় একটা কারচুপি করে। তো একটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক শাখা একটা আদেশ জারি করে যে এরকম একটা তদন্ত কমিটি গঠন করা হলো। এবং হু, হু। ২ মার্চে। ৩ মার্চে আইন শাখা আরেকটা প্রজ্ঞাপন জারি করে যেখানে বলা হয় এই কমিটিকে কমিশনের পাওয়ার দেওয়া হলো। আমাদের কিন্তু এই বর্তমান এএলএম ফজলুর রহমান কমিশনের দাবি ছিল যে এটাকে কমিশন আকারে প্রকাশ করতে হবে। ওই কমিটি এবং কমিশন আলাদা, আলাদা করলে হবে না। এটাকে স্বাধীন রাইট। তদন্ত কমিশন হিসেবেই ঘোষণা করতে হবে। গতটাতে যেটা হয়েছে কারচুপি আমি এইজন্য বলবো যে এই কমিটির যে আদেশটা, প্রজ্ঞাপনটা ২ তারিখের, এটাকেই ওই রিপোর্টের সাথে কাটাছিঁড়া করার পরে যে রিপোর্টটা জমা হয়েছে, এই রিপোর্টের সাথে শুধু একটা প্রজ্ঞাপন আছে, যেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কমিটি। বাট এই কমিটিকে যে কমিশনের ক্ষমতা দেওয়া হয়েছিল, ওই প্রজ্ঞাপনটা তারা পায় নাই।
এবং আমি যখন কমিশনে সাক্ষ্য দিতে যাই তখন আমাকে তারা প্রশ্ন করে যে আপনি যে কমিশন কমিশন বলেন, আমাদের কাছে তো কমিশন সংক্রান্ত কোনো ডকুমেন্ট নাই। তখন আমি তাদেরকে আমার কাছের যে রেকর্ড আছে দেই এবং আমি নিজেও অবাক হই যে এটা ২ টা আদেশ। এখন যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে বলতে পারে যে এটা স্বাধীন কমিশন, আগেরবার কেন ২ টা আদেশ জারি করল? তখন তারা ইচ্ছা করে এটাকে রাখছে যাতে ভবিষ্যতে এই রিপোর্ট দেখলে আমি যদি বা কেউ যদি চ্যালেঞ্জ না করে তাহলে এটা কমিটি আকারেই থাকবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আভ্যন্তরীণ কমিটি। এটাই ছিল একটা বড় ধরনের কারচুপি। ১ম এ তারা চেষ্টা করেছিল আ সাহারা খাতুনকে দিয়ে যে একজন সাক্ষী এবং যে একজন পার্ট অফ দিস ক্রিমিনাল অ্যাক্টিভিটি, হত্যাকাণ্ডের হুম, হুম, একটা অংশ। হুম, তাকে হুম, দিয়ে তদন্ত করার চেষ্টা করে। যেটাতে আমি বাধা দিয়ে ওই কমিটি বাতিল হয়। সেকেন্ড একটা কমিটি হয়। ওখানেও আমার নাম বাদ দেওয়া হয়। ১ম হুম, কমিটিতে আমার নাম ছিল। আমি যখন চ্যালেঞ্জ করি যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় মন্ত্রী আপনি তো সাক্ষী দিবেন। আপনি কি করে তদন্ত করেন? তখন ১ম কমিটি বাতিল হয়।